সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেটা হচ্ছে গিয়ে কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। মানে আমাদের যে নার্ভ ইম্পালসগুলো রয়েছে, সেই ইম্পালসগুলো আমাদের নিউরনসের থ্রুতে কি করে ফ্লো করছে। তো এটা আমাদের মোটামুটি একটা 11-এর টপিক, নিউরাল কোঅর্ডিনেশন চ্যাপ্টার থেকে। অ্যান্ড এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে নার্ভ সেল রয়েছে, তো সেই নার্ভ সেলসের একদম ইনিশিয়াল পয়েন্টগুলো, যেগুলোকে আমরা বলছি ডেনড্রাইটস, সেখান থেকে স্টিমিউলাস রিসিভড হচ্ছে। স্টিমিউলাস জিনিসটা কি না, স্টিমিউলাস হচ্ছে কোনো রকম কোনো চেঞ্জ, কোনো অর্গানিজমের এক্সটার্নাল এনভায়রনমেন্ট হোক বা ইন্টারনাল এনভায়রনমেন্ট হোক, তার একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। না, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্টিমিউলাস কিছু আমাদের রিসেপ্টার্স রয়েছে ডেনড্রাইটসের মধ্যে, তাদের থ্রুতে রিসিভ হলো, দেন সেটা সেল বডিতে গেল, সেল বডি থেকে সেটা আস্তে আস্তে আমাদের একজনের থ্রুতে ফ্লো করছে, করে আলটিমেটলি আমাদের একজন টার্মিনাল পয়েন্টে এসে সেখান থেকে নেক্সট নিউরনের দিকে চলে যাবে। এবার এই যে এই আমাদের ইলেকট্রিক ইম্পালস ফ্লো করছে, এইটা সবসময় ইউনিডিরেকশনাল হবে, মানে একটা পার্টিকুলার দিকেই ফ্লো করবে না। কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে না, এটা সবসময় সেল বডি বা সাইটন থেকে সব সময় আমাদের টুয়ার্ডস দ্য এন্ড, মানে একজন টার্মিনালের দিকে ফ্লো করবে, সেখান থেকে নেক্সট নিউরন সেটাকে পিক আপ করবে অ্যান্ড সো ফোর্থ আমাদের জিনিসটাকে ক্যারি অন করতে থাকবে। এইবার যে মেকানিজমটা আমাদের জানতে হবে যে এই ফ্লোটা, ইলেকট্রিক ইম্পালসের যে ফ্লোটা দেখতে পাচ্ছি, সেটা কি করে হচ্ছে, অ্যান্ড এই রিলেটেড যে ইনফরমেশনটা, সেটা কোনো ভিডিওতেই খুব একটা ভালো করে পাওয়া যায় না। আমি চেষ্টা করব যতটা সিম্পলিফাইড ভাবে আমরা দেখতে পাই। তো তার জন্য আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে, যেখানে আমরা দেখতে পাবো কি যে আমরা নিউরন সেলসের একটা পার্টকে জাস্ট তুলে নিয়েছি। ফর এক্সাম্পল আমরা এই মেমব্রেনটাকে তুলে নিয়েছি। তো এইটা হচ্ছে কি মেমব্রেনটা, যেটা কিনা অ্যাক্সনের পার্ট, অ্যাক্সনের মেমব্রেনকে আমরা বলছি অ্যাক্সোলেমা। এইবার যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে রয়েছে, মানে যখন কোনো রকম কোনো ইম্পালস ফ্লো করছে না, তখন সেই যে মেমব্রেনের যে পোটেনশিয়ালটা, তাকে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। মানে মানে এই সময় কোনো রকম কোনো ইম্পালস ফ্লো করবে না, এটা মাথায় রাখতে হবে। না, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে নার্ভ সেলস মধ্যে কেমন কি চার্জ থাকে, পোটেনশিয়াল মানে মনে রাখবো চার্জের ব্যাপারটা, ঠিক আছে। এবার নর্মাল কন্ডিশনে সেটা থাকে -90 মিলিভোল্ট, -90। এবার নেগেটিভ চার্জ কেন থাকছে না, বিকজ এই যে আমরা অ্যাক্সনের ভেতরে যে এক্সোপ্লাজম দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর নেগেটিভলি চার্জড প্রোটিনস প্রেজেন্ট থাকে। অ্যান্ড এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যখন একটা সেল আর কি রেস্টিং কন্ডিশনে রয়েছে, আমরা দেখতে পাবো যে চার্জের খুব ওয়েল সেপারেশন প্রেজেন্ট রয়েছে। মানে বাইরের দিকে আমাদের সোডিয়াম আয়ন প্রেজেন্ট রয়েছে, অ্যান্ড ভেতর দিকে আমাদের পটাশিয়াম আয়ন প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড এই সময় বোথ দ্য আয়নসের যে পারমেবিলিটি, সেটা খুবই কম। না তো সোডিয়াম বাইরে থেকে ভেতরে ঢুকতে পারবে, না তো পটাশিয়াম ভেতর থেকে বাইরে যেতে পারবে। এই সময় এই স্টেটটাকে আমরা কি বলছি, পোলারাইজ স্টেট বলছি। কিন্তু যখন আমাদের এই মেমব্রেনের উপর কোনো রকম কোনো স্টিমিউলাস এসে হিট করলো, ফর এক্সাম্পল কেউ চিমটি কেটে দিল, ঠিক আছে, বা কোনো রকম কোনো স্টিমিউলাস, চোখের উপর লাইট পড়ছে, সাউন্ড আসছে কোনো রকম, যখনই কোনো স্টিমিউলাস এসে হিট করছে, তো এই মেমব্রেনের মধ্যে কিছু না কিছু তো রিসেপ্টার্স প্রেজেন্ট থাকে, সেই রিসেপ্টার্সরা ওই চেঞ্জটাকে পিক আপ করলো। চেঞ্জটাকে পিক আপ করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের কিছু ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল থাকে। এই যে একজনের মেমব্রেন দেখতে পাচ্ছি, সারা মেমব্রেন জুড়ে ভর্তি ভর্তি চ্যানেল প্রোটিনস প্রেজেন্ট রয়েছে। তো আমাদের একদম ফার্স্ট যে চ্যানেল প্রোটিনটার নাম দেখছি, এটা হচ্ছে সোডিয়াম আয়নের জন্য। যেই স্টিমিউলাস এসে হিট করলো, সোডিয়াম আয়ন চ্যানেল খুলে যাবে। এবার সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন কোথায় বেশি রয়েছে, বাইরের দিকে ইন্টারস্টিশিয়াল স্পেসের দিকে সোডিয়াম আয়ন বেশি করে প্রেজেন্ট রয়েছে। তো যেই চ্যানেলগুলো খুলে যাবে, সোডিয়াম আয়ন র্যাপিডলি ভেতর দিকে ঢুকছে। তাহলে এই জন্য কি হচ্ছে, আমাদের সোডিয়াম আয়নের ইনফ্লাক্স হচ্ছে। আবার বলছি, স্টিমিউলাস এসে হিট করলো, সোডিয়াম আয়নের চ্যানেল খুলে গেল, তার জন্য বাইরের থেকে সোডিয়াম আয়ন সব ভেতর দিকে মুভ করতে স্টার্ট করছে। তো যেই চার্জ ভেতর দিকে ঢুকতে স্টার্ট করলো না, আগে কি ছিল, চার্জের ওয়েল সেপারেশন ছিল, পোলারাইজ স্টেটে ছিল। এখন কেমন হয়ে গেল, এখন চার্জ ভেতরে ইনফ্লাক্স হওয়ার জন্য ডিপোলারাইজড
স্টেটের মধ্যে চলে আসলো। তাহলে যেখানে স্টিমিউলাস পড়ছে সেইখানে একটা দেখতে পাচ্ছি এটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। যদি পেনটা দিয়ে দেখানো যায় তাহলে আমাদের কি হচ্ছে, এইখানে একটা পার্শিয়ালি একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এবার কি হয় না, এই সোডিয়াম আয়ন্স যেগুলো ভেতরে ঢুকেছে তারা আস্তে আস্তে একজনের থ্রুতে ফ্লো করতে স্টার্ট করছে। যেই ওরা ফ্লো করে এগোচ্ছে, নেক্সট যে সোডিয়াম আয়নের চ্যানেলসগুলো রয়েছে ওরাও খুলতে শুরু করলো। কেন? কারণ একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলো। সোডিয়াম আয়ন ভেতরে চলে আসছে, ভেতরটা বেশি পজিটিভ, যেই ওটা এদিকে একটু মুভ করতে স্টার্ট করলো, এই প্রোটিনসগুলো ওপেন হয়ে গেল, তার জন্য সোডিয়াম আয়ন আবার বাইরের থেকে ঢুকতে স্টার্ট করছে, তার জন্য এইখানে আবার একটা চার্জ তৈরি হচ্ছে, সেইটা আবার ফ্লো করবে, আবার ফ্লো করবে, অ্যান্ড ইট কিপস অন ফ্লোয়িং। এইভাবে ইলেকট্রিক ইম্পালসে যাচ্ছে। কিন্তু আমি কি চাইবো যে চিরকাল ভেতরটার পজিটিভই থেকে যাক? না। এবার এইটা বুঝতে গেলে আমাদের একটা ছোট্ট করে গ্রাফ দেখে নিতে হবে, যেটা কিনা এখানে করা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নিয়ার অ্যাবাউট -90 মিলিভোল্ট ছিল, যখন কিনা চার্জের একদম ওয়েল সেপারেশন প্রেজেন্ট রয়েছে। এরপরে কি হলো, স্টিমিউলাস এসে যেই হিট করলো, চ্যানেল প্রোটিনস খুলে গেল, সোডিয়াম আয়ন ভেতরে ঢুকতে স্টার্ট করছে। এবার যেহেতু র্যাপিডলি ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ যে আমাদের পোটেনশিয়ালটা সেটা আস্তে 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 খুব তাড়াতাড়ি করে একদম পিক ফর্মে চলে এসছে। এবার এইটাই তৈরি করছে আমাদের অ্যাকশন পোটেনশিয়াল, মানে যার জন্য ইম্পালস যাবে। এখানে বলে রাখি যে আমাদের একটা মিনিমাম একটা ভ্যালু রয়েছে, যেটাকে আমরা বলি থ্রেশহোল্ড পোটেনশিয়াল। মানে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ছিল জিনিসটা, সেইখান থেকে যেই থ্রেশহোল্ড ক্রস করবে তার মানে ইম্পালস কন্ডাক্ট হবেই হবে। কিন্তু যদি কোনো ইম্পালস বা ইলেকট্রিক্যাল থ্রেশহোল্ড ক্রস না করে তাহলে কিন্তু ইম্পালস সেটা ক্যারি হবে না। যাই হোক, আমরা এই কেসে কি দেখতে পাচ্ছি, আমাদের ইম্পালস একদম +30-তে চলে গেছে, -90 থেকে +30-তে চলে গেছে, মানে ভেতরটা প্রচুর আমাদের আর কি পজিটিভ হয়ে গেল। এবার যে এরকম একটা জায়গায় চলে আছে, তখন আস্তে আস্তে সেলের ভেতরে চার্জটাকে ব্যালেন্স করার জন্য পটাশিয়াম আয়নের চ্যানেলসগুলো খুলে আছে। এবার কেন আমি সোডিয়ামকে বের করতে পারবো না? বিকজ সোডিয়াম অলরেডি বলেছি বাইরের দিকে বেশি করে প্রেজেন্ট থাকে। তো আমি যদি চ্যানেলগুলো খুলেও রাখি, আমি তখন দেখতে পাচ্ছি এদেরকে বাইরে ঠেলে বের করতে পারছি না। তো তাই জন্য ভেতরে বলেছিলাম আমাদের কোন আয়ন বেশি করে থাকে, ভেতরে পটাশিয়াম আয়ন ভেতরে বেশি করে থাকে। তো এই পটাশিয়াম আয়নের চ্যানেলগুলো যদি খুলে যায়, আমরা র্যাপিডলি পটাশিয়ামগুলোকে বাইরে বের করতে স্টার্ট করি। যেই পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে স্টার্ট করছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল বা অ্যাকশন পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমছে। এবার পটাশিয়াম আয়ন চ্যানেলের একটা ব্যাপার হলো, এটা যদি একবার খুলে যায়, ইট টেকস টাইম টু ক্লোজ, তো অত সহজে তো বন্ধ হবে না। তো তাই জন্য পটাশিয়াম আয়ন বেরোতে অনেক সময় দেখা যায় যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালকে ক্রস করে চলে গেছে, আরো বেশি নেগেটিভ হয়ে গেছে। এই স্টেটটাকে আমরা বলি হাইপার পোলারাইজেশন। কি বলছি এটাকে আমরা? হাইপার পোলারাইজেশন। তাহলে আবার যদি দেখি কি হলো, সোডিয়াম আয়ন ফার্স্টে খুলেছিল, সোডিয়াম আয়নের চ্যানেলগুলো খুলেছিল, সোডিয়াম আয়ন ঢুকলো, ভেতরটা পার্শিয়ালি পজিটিভ হয়ে গিয়ে সোডিয়াম আয়ন ফ্লো করতে স্টার্ট করছে, একটা ইলেকট্রিক ইম্পালস জেনারেট হচ্ছে, যেটা কিনা নেক্সট চ্যানেলগুলোকেও খুলতে যাচ্ছে। কিন্তু একটা সেল তো সারা জীবন পজিটিভ হয়ে থাকতে পারে না। তো এবার কি করছো, ব্যালেন্স করার জন্য পটাশিয়াম আয়নের চ্যানেলগুলোকে খুলে পটাশিয়াম আয়নগুলোকে বাইরে বের করে দিয়ে ব্যালেন্স করতে গিয়ে হাইপার পোলারাইজড হয়ে গেল। তো এখন সিনারিও হচ্ছে কি, আমার বাইরে বেশি করে পটাশিয়াম আয়ন রয়েছে আর ভেতরে বেশি করে সোডিয়াম আয়ন রয়েছে, যেটা কিনা নর্মাল কন্ডিশনে থাকে না। তো এইবার আরেকটা আমাদের পাম্প প্রোটিন রয়েছে, যার নাম সোডিয়াম পটাশিয়াম পাম্প প্রোটিন। এইবার এই প্রোটিনটাকে আমরা খুলবো ইউজিং এটিপি, তার মানে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, এন্ড যেখানে আমরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে আয়নসগুলোকে পাস অন করছি। আমরা ভেতর থেকে সোডিয়াম আয়নকে বের করে দিচ্ছি আর বাইরের থেকে পটাশিয়াম আয়নগুলোকে নিয়ে এসে আবার আগের জায়গায় ব্যালেন্স করার চেষ্টা করছি, বা আবার আমরা পোলারাইজড স্টেটে আসার চেষ্টা করছি। এই স্টেপটাকে আমরা বলছি রিপোলারাইজেশন। কি বলবো এটাকে আমরা? রিপোলারাইজেশন। তো রিপোলারাইজেশন এর জন্য আমাদের এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে দরকার, একে ওপেন করতে গেলে এটিপি দরকার। এটিপি দিয়ে যদি আমরা খুলি, তখন ভেতর থেকে আমরা 3টে করে সোডিয়ামকে বের করে যাব, বাইরের থেকে 2টো করে পটাশিয়ামকে ভেতরে নিয়ে
আবার আস্তে 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 এইরকম স্টেটে চলে আসবো আমরা। তো ইলেকট্রিক ইম্পালস যখন ট্রান্সপোর্ট হচ্ছে, তো তখন আমরা কি দেখতে পারবো, তখন আমরা দেখতে পারবো যে একটা তো আমাদের ইলেকট্রিক ইম্পালস যেটা সোডিয়াম আয়নের ফ্লো চলছে ওভার দ্য সেল, আর ব্যাক সাইডে দেখবো কন্টিনিউয়াসলি আবার রিপোলারাইজড হতে স্টার্ট করছে, ব্যাক সাইডটা আবার পোলারাইজড হতে স্টার্ট করছে। এইটা রিপোলারাইজড হলো, এরপর এই জায়গাটা রিপোলারাইজড হবে অ্যান্ড চেঞ্জটা তার আগে 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 যাচ্ছে। সো এই ছিল আমাদের নার্ভ ইম্পালস কন্ডাকশন হয় এইভাবে। সো ইফ এনিবডি হ্যাজ এনি ডাউট রিগার্ডিং দিস সাবজেক্ট, so if anybody has any doubt regarding this concept, do comment, and thank you for watching. Thank you.